সংযুক্তের প্রসঙ্গে আমি মাহমুদুল হাসান আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের এই রাজনৈতিক তালগোল পাকানো অবস্থায় একদম যে একটি লেজে গবুরে অবস্থায় আছে, এই রাজনৈতিক অবস্থার মধ্যে আমরা একটি শব্দ শুনছি, রাজনৈতিক শব্দ, সেটি হচ্ছে পিআর নির্বাচন। আজকে আমরা কথা বলবো পিআর নির্বাচন কি, আমরা বোঝার চেষ্টা করব পিআর নির্বাচন কিভাবে কাজ করে এবং পিআর নির্বাচনের কি ইতিহাস রয়েছে। গণতন্ত্রের অনেক ধরনের ভোটের ব্যবস্থা রয়েছে, পদ্ধতি রয়েছে। তারই মধ্যে একটি পদ্ধতি পিআর নির্বাচন। পিআর পদ্ধতিতে আসলে যে নির্বাচন, যেটা আসলে ইংলিশের যদি পরিপূর্ণ শব্দ আমি বলি, সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এটাকে সংক্ষেপে আসলে পিআর নির্বাচন বলা হয় এবং বাংলায় যাকে বলা হয় আনুপাতিক হারে নির্বাচন। আসলে কোন একটি দল সংখ্যাগরিষ্ঠভাবে জয় পাওয়ার পরও কিন্তু সম্পূর্ণ মানুষের আসলে মতামত বহন করে না। তারই পরিপ্রেক্ষিতে এই নির্বাচনটির ব্যবস্থা, পিআর নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা ভোট এবং সেটা আসলে গুরুত্বপূর্ণ। চলুন আমরা দেখি যে আসলে পিআর নির্বাচন কিভাবে কাজ করে। পিআর নির্বাচন, যেটা আসলে আমরা জানি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কিংবা বাংলায় যেটাকে আসলে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলা হয়, সেটি হলো জনগণ নির্দিষ্ট কোনো দলকে যে পরিমাণ ভোট দিবেন, সে দল সেই সংসদীয় আসনে সেই পরিমাণই আসন পাবেন। ধরুন আমরা একটি উদাহরণ হিসেবে ধরি যে বাংলাদেশে 100টি আসন রয়েছে এবং বাংলাদেশের যত ভোটার রয়েছেন তাকে আমরা 100তে আনুপাতিক হারে হিসাব করলাম এবং এক্স ওয়াই জেড যে কোনো দলকে দেখা গেল যে 30% ভোট দিয়েছে সম্পূর্ণ দেশের মানুষ যারা ভোটার রয়েছে। তো সে দলটি কিন্তু সাধারণ যে সংসদীয় আসনে আছে সেই আসনে কিন্তু 30% ভোট পাবে এবং অন্যান্য ভোটগুলো, যে দলকে যত শতাংশ ভোট দেওয়া হবে সে দল তত শতাংশ আসলে সংসদীয় আসন তারা পাবেন এবং তারা বিজয়ী হবে। দেখা যায় যে এভাবে পিআর নির্বাচন করলে প্রত্যেকটি ভোটের মূল্য রয়েছে এবং প্রত্যেকটি জনগণের মতামত যে আছে সেটা আসলে প্রতিফলিত হওয়ার সুযোগ রয়েছে এবং ভোট নষ্ট হওয়ার সুযোগ নেই। আমরা দেখি যে পিআর নির্বাচন করলে এবং প্রতিটি ছোট ছোট দলগুলো তাদের আসন পায় এবং কোনো একক দল সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করার যে সুযোগ থাকে সেই সুযোগটি খুব কমে যায়, প্রায় অসম্ভবই বলা যায়। আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই পিআর নির্বাচন কিংবা আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা বহু দিন ধরে চালু আছে। আমরা যদি নাম ধরে বলি, জার্মানিতে, সুইজারল্যান্ডে, ইসরায়েলে, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, এরা সবাই কিন্তু পিআর ভিত্তিক নির্বাচনে ভোটিং পদ্ধতিটাই ব্যবহার করেন। তাদের তাদের প্রতিনিধি আসলে সংসদে পাঠান নির্বাচিত করে। আমরা পিআর নির্বাচনের আরো একটি ইতিহাস জানি যে আমাদের সবার পরিচিত নিউজিল্যান্ডেও কিন্তু সেই নির্বাচনের পুরনো পদ্ধতি বাদ দিয়ে তারা পিআর নির্বাচন চালু করেছেন। কারণ এই নির্বাচন করলে, আমি সম্ভবত আগে যেটা বলেছি, যে প্রত্যেকটি ভোটারের তাদের ভোটের প্রতিফলন হয় এবং খুব গণতান্ত্রিক এবং একটি শক্ত সরকার আসলে গঠন করার এই পিআর নির্বাচন কাজ করে। আমরা একটু পিআর নির্বাচনের ইতিহাসের দিকে তাকাই যে আসলে পিআর নির্বাচন কখন, এই কনসেপ্টটি আসলে কখন আমাদের সাথে ইন্ট্রোডিউস হলো, আমাদের সাথে পরিচিত হলো। পিআর নির্বাচনের পদ্ধতি প্রথমে 1850 সালের দিকে এই পদ্ধতি আবিষ্কার করেন। এটি প্রথম ডেনমার্ক এবং সুইজারল্যান্ডে পিআর নির্বাচন আসলে অনুষ্ঠিত হয়। 1899 সালে বেলজিয়ামে প্রথম এই পিআর নির্বাচনের ব্যবস্থাটি চালু করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপে যেন আবার গণতন্ত্র ঠিকভাবে পুনরুজ্জীবিত হয় এবং গঠিত হয়, সেই কারণে কিন্তু আসলে পিআর নির্বাচনের ব্যবস্থা ইউরোপেও চালু আছে এবং চালু করেন তারা। সেইভাবে তাদের প্রতিনিধি তারা নির্বাচন করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। পিআর নির্বাচন কেবল একটি ভোট আমরা বলতে পারি না, আমরা পিআর নির্বাচনকেও বলতে পারি যে এটি একটি মানবিক প্রতিনিধিত্বের ভাষা। কারণ যখন গণতন্ত্র ভেঙে পড়ে তখন পিআর নির্বাচনের মাধ্যমে কিংবা আনুপাতিক হারে নির্বাচনের মাধ্যমে আসলে দেখা যায় যে কিভাবে গণতন্ত্রের মাধ্যমে এবং গণতান্ত্রিকভাবে সাধারণ মানুষের আশা প্রতিফলিত হয়ে তাদের প্রতিনিধিরা আসলে সংসদে যায়।
এবং এটাতে গণতন্ত্রের অনেক মঙ্গল হয়, সাধারণ মানুষের অনেক মঙ্গল বয়ে নিয়ে আসে। বাংলাদেশে যে পুরনো পদ্ধতিতে নির্বাচন হয় সে নির্বাচনকে বলা হয় এফপিটিপি, যাকে এটি একটি সংক্ষেপ ফর্ম। আমি যদি এটি ফুল ফর্মে বলতে চাই, এটি হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এই স্টাইলে নির্বাচনটি বাংলাদেশ হওয়ার পর, স্বাধীন হওয়ার পর থেকে এই স্টাইলে বাংলাদেশের নির্বাচনটি হয়ে গেছে। এবং এই নির্বাচনটি হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে দলীয় ভিত্তিক যে প্রার্থী আছেন শুধুমাত্র তারা এই নির্বাচন এবং এই ধরনের নির্বাচন থেকে বেশি লাভবান হন। কিন্তু আমরা যদি তারই পরিপ্রেক্ষিতে পিআর নির্বাচনে দেখি কিংবা আনুপাতিক হারের নির্বাচনগুলোতে দেখি, এইটি হওয়ার খুবই সুযোগ নাই, সুযোগ খুবই কম। ধরুন আমরা এক্সাম্পল হিসাবে দেখি যে একজন প্রার্থী বিজয় যদি হন, উনি সর্বোচ্চ ভোট পান, ইভেন যদি সেটা দেখা যায় যে সেটা 35% হয়, তাহলে কিন্তু বাকি যে 65% যে ভোট রয়েছে সেটা কিন্তু পড়ে থাকে, এবং তার প্রতিনিধি কিন্তু আসলে সংসদে হোক কিংবা অন্য দলের হোক কিংবা সাধারণ মানুষের যে আসলে আশা আকাঙ্ক্ষা, তা কিন্তু আসলে প্রতিফলিত হয় না। অথচ কিন্তু আপনি যদি পিআর স্টাইলে নির্বাচন করেন কিংবা পিআর পদ্ধতিতে কিংবা আনুপাতিক হারে নির্বাচনটি করেন, তাহলে কিন্তু প্রত্যেকটি ভোট একটি করে আসনের আসলে রূপ নেয়, এবং ছোট বড় যে সংখ্যালঘু দলগুলো আছেন তারা কিন্তু সবাই প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। এবং সে ছোট দল এবং সংখ্যালঘু দলগুলো যখন সংসদে বেশি আসন পাবে, তখন কিন্তু পুরনো পদ্ধতিতে নির্বাচন না হলে যে কোনো একটি দলের সংখ্যাগরিষ্ঠভাবে সংসদীয় আসনে বিজয়ী হওয়া সম্ভব না। তখন সে ছোট ছোট দলের সাথে তার এলাই হয়ে কিন্তু তারা সরকার গঠন করবে। তখন এই পিআর নির্বাচন কিংবা আনুপাতিক হারে নির্বাচন করলে আসলে দেখা যায় যে কোনো একটি দল তাদের মন মতো আসলে সরকারের যে কোনো ডিসিশন নিতে পারে না, কারণ এককভাবে তাদের সংসদের সংখ্যাগরিষ্ঠতা থাকে না। এজন্য দেখা যায় যে যেখানে আসলে দলীয় প্রভাবে কিংবা বড় নির্বাচন হয়, সেখানে বড় দলগুলো কখনো পিআর নির্বাচন কিংবা আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থাকে তারা উৎসাহিত করেন। আমরা যদি একটু শেষ করে মোটা দাগে একটু চিন্তা করি যে গণতন্ত্র মানে কিন্তু শুধুমাত্র সংখ্যার খেলা। গণতন্ত্র মানে এখানে কিন্তু সবার কণ্ঠ, এবং পিআর নির্বাচনের মাধ্যমে আসলে সবার কণ্ঠকে সমানভাবে গুরুত্ব দেয় এবং সমানভাবে সম্মান করে। আপনি কি মনে করেন বাংলাদেশে পিআর নির্বাচন ব্যবস্থা শুরু হওয়া উচিত কিনা? আপনার এই মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না। আজকে প্রসঙ্গে এতটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।